কার্তিক মহারাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একাধিকবার সহবাস করে ধর্ষণের মতো অভিযোগ এবং শেষে চাকরি দেওয়ার নাম করে ভারত সেবাশ্রমের অন্তর্গত হাসপাতালে গর্ভপাতের মতো অভিযোগ। সেখানে দেখা গেল কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অভিযোগ মামলা দায়েরের পরই আগাম জামিনের জন্য তাকে কোর্টে দেখা গেছে। কি বলবেন? দেখো, একটা জিনিস খুব লজ্জা লাগছে ভাবতে গেলে। আমরা খুব খুব বিচলিত এবং খুব লজ্জিত যে যেই ধর্ষণকে কাণ্ড কেন্দ্র করে, যেই ধর্ষণের মতো ন্যাক্কারজনক একদম ঘৃণ্য একটা অপরাধ, যার জন্য আজকে দেশ বাংলা গোটা বিশ্ব তোলপাড়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্ষণ হচ্ছে। আমার বাংলা তার সবথেকে একটা নিকৃষ্টতম উদাহরণ, যে বাংলার আরজিকর থেকে শুরু করে একের পর এক ঘটনা, ধর্ষণের ঘটনা সামনে এসেছে, যার জন্য বাংলা আজকে তোলপাড়, বাংলা তাকে আলোড়ন তৈরি হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে একজন সাধু, একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাধু, যার সপক্ষে বিজেপির কিছু নগ্ন নেতারা, বিজেপির কিছু কেউ গুন্ডা প্রকৃতির নেতারা যার সমর্থনে খুব গলা উঁচিয়ে কথা বলছেন, সেই ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যুক্ত এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছে চাকরি দেওয়ার করে বা কাজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বা একটা প্রপোজাল দিয়ে তাকে একাধিকবার একজন মহিলাকে ধর্ষণ করেছেন। পরবর্তীকালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহিলাটা, তার আবার গর্ভপাত করানো হয়েছে। এইরকম একটা নন বেলেবল সেকশানে একটা এফআইআর এবং কগনিজেবল অফেন্স, যেখানে নন বেলেবল সেকশানে এফআইআর এবং কগনিজেবল অফেন্স পুলিশ এফআইআর করলো। এবং এফআইআর করার পর আমরা যারা আইনজীবীরা, আমরা যারা আইন নিয়ে, ক্রিমিনাল আইন নিয়ে যারা আমরা ওকালতি করছি, আমরা খুব ভাবিত, আমরা খুব বিচলিত, বিভ্রান্ত হচ্ছি, যে আমরা খুব ভাবছি যে কি হচ্ছে, আইনটা কোথায় আছে। ধর্ষণের মতো অভিযোগে অভিযুক্ত একজন সাধু, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে, আমি সাধারণ, তুমি সাধারণ, বা আমরা আমজনতা যে কেউ হতে পারি না কেন, এবং সে যে কেউ ব্যক্তি হতে পারেন। সেইখানেতে দাঁড়িয়ে যার নামে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ, একটা কগনিজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স এফআইআর করা হয়েছে সাবসেকশনেতে, তার মতো ব্যক্তিকে পুলিশ ডেকে পাঠাচ্ছে হাজিরার জন্য। আবার কি হয়েছে না, তিনি যখন অ্যাকিউজড পারসন অর্থাৎ কার্তিক মহারাজ যখন আগাম জামিনের জন্য হাইকোর্টে মামলা করেছেন, সেই মামলাতে রাজ্য সরকারের উকিল অর্থাৎ স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেট যিনি আছেন, তিনি বলছেন যে আমাদের পুলিশ বা আমরা সরকার কোনোরকমভাবে পরবর্তী শুনানি পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনোরকম কড়া পদক্ষেপ নেব না। বিচারপতি জয় সেনগুপ্তের ঘরে আগাম জামিনের শুনানি চলছিল গত একদিন আগে। সেই মামলাতে কার্তিক মহারাজের অ্যাডভোকেটরাও ছিলেন, অ্যাকিউজের অ্যাডভোকেটরাও ছিলেন এবং স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেটরাও ছিলেন। আমরা জানি আইন আছে, আইন আমরা যারা পড়েছি, যারা আমরা ওকালতি করি, আমরা জানি যিনি অভিযোগকারী বা অভিযোগকারিনী, তার হয়ে তার সপক্ষে সরকারি আইনজীবীরা কোর্টে লড়াই করেন, কোর্টে মুভ করেন। সেইখানেতে দাঁড়িয়ে সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকার কোর্টকে বললেন যে আগামী শুনানি না হওয়া পর্যন্ত আমরা কোনোরকমভাবে কার্তিক মহারাজ অর্থাৎ যিনি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, যিনি গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত, গুরুতর অভিযোগে অভিযুক্ত, যার বিরুদ্ধে নন বেলেবল সেকশনে এফআইআর আছে, যার বিরুদ্ধে কগনিজেবল অফেন্সের এফআইআর আছে, তাকে আমরা কোনোরকম কড়া পদক্ষেপ নেব না, পুলিশ কোনোরকম কড়া পদক্ষেপ নেবে না, আমরা ছাড় দিয়ে রাখলাম। এটা ভাবতে গেলে খারাপ লাগছে আমাদের আইনজীবীদেরকে। আমরা চিন্তা করছি পরশুদিন থেকে যে কোন আইনে পশ্চিমবঙ্গ চলছে, কোন আইনে বাংলা চলছে, কোন আইনকে ফলো করে পশ্চিমবঙ্গের সরকারের আইনজীবীরা হাইকোর্টে লড়াই করছে। যখন কোনো অভিযোগ হয়, মার্ডার কেস হোক, সেটা ধর্ষণের হোক, যে কোনো এফআইআর হোক না কেন, তখন নন বেলেবল সেকশনে এফআইআর হলে, কগনিজেবল অফেন্সের ধারাতে এফআইআর হলে, তখন কোনো রকম উইদাউট সামন, উইদাউট নোটিশ, উইদাউট ওয়ারেন্ট তাকে অ্যারেস্ট করতে পারে পুলিশ। আর সেটা না করে পুলিশ তাকে বহাল তবিয়তে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হচ্ছে। আর কার্তিক মহারাজ বিজেপির গোপন ডেরায় আত্মপ্রকাশ করছেন আর এখানে এসে আগাম জামিনের জন্য মামলা করছেন। মামলা করতেই পারেন, মামলা যে কেউ মানুষ করতে পারেন, তার আত্মপক্ষ সমর্থনে অবশ্যই অধিকার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন আইনজীবী হিসাবে, পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের হয়ে, পশ্চিমবঙ্গের পুলিশ যারা ধর্ষণ করছেন, সেটা কার্তিক মহারাজ হতে পারেন, সেটা আপনার সাউথ কলকাতা ল কলেজের মনোজিৎ মিশ্র হতে পারেন, সেটা আরজিকরের সঞ্জয় রায় থেকে শুরু করে আরও একাধিক ব্যক্তিরা হতে পারেন। যারা যারা ধর্ষণ করেছেন, যারা যারা ধর্ষণ করছেন, ধর্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গের পুলিশ, ধর্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেটরা কোর্টেতে লড়াই করছে। এটা সত্যিই খুব ন্যাক্কারজনক, এটা খুব লজ্জাজনক এবং বিরল থেকে বিরলতম ঘটনা যে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য সপক্ষে এই কাণ্ডগুলো করা হচ্ছে। কার্তিক মহারাজ সাধু সেজে, সাধু ভেসে মহিলাকে ধর্ষণ করছেন, সাধু সন্তদের অপমান করা হচ্ছে। আমরা সাধু সন্তদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সাধুরা, সন্তরা তারা ধর্মগুরু হন,
তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি সম্মান শ্রদ্ধা করি এবং করব। কিন্তু কার্তিক মহারাজ সাধু নন, উনি হলেন একজন ধর্ষক, সেই ধর্ষককে বাঁচাচ্ছে কারা? এই ধর্ষকদের দল বিজেপি, এই গরুখেক শুভেন্দু অধিকারী, একদিকে নেড়া বাগচি, এরা সব বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। কার্তিক মহারাজ একজন ধর্ষককে বাঁচানোর জন্য একটা নেড়া বাগচি আছে হাইকোর্টেতে, সেই নেড়া বাগচি, ওইদিকে গরুখেক শুভেন্দু অধিকারী, এই একাধিক ব্যক্তিরা সেই ধর্ষককে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওরাই আবার এখানে ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। আসলে বিজেপির দুটো মুখ, পেছন দিকে একটা মুখ, সামনের দিকে একটা মুখ। আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি যারা ধর্ষণ করে যারা জেলে যায়, জেল থেকে বেরোনোর পরেই বিজেপির নেতৃত্বরা, বিজেপির নেতামন্ত্রীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আজকে বাংলায় আমরা দেখছি কার্তিক মহারাজের মধ্যে একজন ব্যক্তি সাধুর ভেষে গেরুয়া পোশাক পরে মহিলাকে ধর্ষণ করছে, প্রেগনেন্ট করে দিচ্ছেন, আবার গর্ভপাত করাচ্ছেন, আর তাদেরকে বাঁচানোর জন্য নেড়াবাগচিরা, গরুখেক শুভেন্দুরা উঠে পড়ে আন্দোলন করছে, বাঁচানোর চেষ্টা করছেন। বাংলার মানুষ বিচার করবেন। কিন্তু দাদা দেখা যাচ্ছে যে এই যে কতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নারী সুরক্ষা যাত্রা বার করছে বিজেপি। ইদানিংকালে দেখা যাচ্ছে মণিপুর থেকে হাতরাস, উন্নাও এবং উত্তরপ্রদেশে বিগত বছরে যে যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি নেতারাই জড়িত। তাহলে যে বিজেপি দলটা পুরোটাই এরকম ক্রিমিনালদের আস্বাদন করে রাখে, বাচ্চাদিত করে রাখে, তারা কন্যা সুরক্ষা যাত্রা অভিযান শুরু করেছে, কি বলবেন? ভারতবর্ষের বুকেতে যতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, প্রত্যেকটা রাজ্যের যদি আমরা রেকর্ড দেখি, ক্রিমিনাল রেকর্ড দেখি, তার মধ্যে অন্যতম যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য। সেই রাজ্যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, পক্সোর মতো একাধিক অপরাধ ঘটছে, বিভিন্ন রকম অপরাধগুলো ঘটছে। সেইখানেতে আইন শৃঙ্খলা একদম তলানিতে নেমে গেছে। সেই মুহূর্তে সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে দুষ্কৃতীদের, ধর্ষকদের, কেলেঙ্কারি যারা রাজা গুন্ডাদের, এই যারা কেলেঙ্কারি করে তাদের প্রতারকদের, এদের হচ্ছে একটা ছায়া, মেঘের মতো ছায়া। অপরাধীদের মাথার ওপর আমাদের বাংলায় যেমন আমরা বলছি, আমরা দেখতে পাচ্ছি যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই কথাটা তেমন ঠিক একইভাবে যাদের মাথায় বিজেপির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। আবার তাদের মধ্যে কেউ কেউ জেল থেকে বেরিয়েও আসছেন, তারা আবার এসে বিজেপির এমএলএ, বিজেপির এমপি, বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করছে, বিজেপির প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে। সুতরাং বিজেপি মানেই ধর্ষকদের দল, বিজেপি মানেই খুনিদের দল, বিজেপি মানেই দাঙ্গাবাজদের দল, বিজেপি মানেই কেলেঙ্কারির দল। ঠিক তৃণমূল যেমন আর বিজেপি তেমন। বিজেপি আর তৃণমূল এরা একে অপরের পরিপূরক। বিজেপি হচ্ছে ভারতবর্ষে যেমন একটা জাতীয় দল, ভারতবর্ষের মূল ক্ষমতায় আছে, তেমন সব দিকে অপরাধের দিক থেকে, দাঙ্গার দিক থেকে, কেলেঙ্কারির দিক থেকে, ধর্ষণের দিক থেকে, যত রকমের অপরাধ রয়েছে সমস্ত অপরাধের দিক থেকে বিজেপি হচ্ছে এক নম্বরে আছে, একদম এক নম্বরে, মোস্ট ওয়ান্টেড। একেবারে শেষ প্রশ্নে যাব। গতদিনে উড়িষ্যায় দেখা গেছে 17 দিনে 7টা ধর্ষণের মতো কাণ্ড এফআইআর করা হয়েছে। সেই নিয়ে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একেবারেই চুপ, তারা কার্তিক মহারাজ নিয়েও চুপ। তারা এই ধরনের ঘটনা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এড়িয়ে যাচ্ছেন কেন? আসলে একটা কথা, তোমরা পূজিতা, তোমরা যারা সাংবাদিক, যারা সংবাদ জগতে কাজ করো, তোমরা সবটাই জানো। অনেকে কথা বলতে মানে চেপে রাখে, তথ্য চেপে রাখতে পছন্দ করেন, যাই হোক সেটা আলাদা ব্যাপার। এখন এই যে তামান্না বলে একটা বাচ্চাকে মেরে দেওয়া হলো, এর দায় আমি কখনোই পুরোপুরি রাজ্য সরকারের ঘাড়ে দেব না। তার কারণ যখন বিধানসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচনটা কন্ডাক্ট করে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন মুদির অঙ্গুলি হিলনে চলে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাস, বা জাতীয় নির্বাচন কমিশনার বিজেপির দলদাস, মুদির দলদাস, বিজেপির কৃতদাস দলদাস। সেই জাতীয় নির্বাচন কমিশন তারা নিরাপত্তা দিতে পারেনি। কালীগঞ্জের যে নির্বাচন, বিধানসভা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত, তার কদিন পর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায় জাতীয় নির্বাচন কমিশনের ঘাড়ে ছিল। তাহলে জাতীয় নির্বাচন কমিশন কেন নিরাপত্তা দিতে পারল না? তামান্নার মতো একটা শিশুকে কেন খুন হতে হলো? কারা বম মেরেছে সেটা আমরা সবাই জানি। যারা বম মারলো তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এটা বাংলার মানুষের মৌলিক দাবি, এটা আমার দাবি, তোমার দাবি, আমাদের দাবি। কিন্তু পাশাপাশি একথাটা কেউ বলছে না যে কারা বম মারলো, তাদেরকে বম মারতে সাহায্য করলো কারা, তাদেরকে বম মারতে সহযোগিতা করলো কারা। কালীগঞ্জে বম মারলো তৃণমূলীরা, আর তাদেরকে বম মারতে সাহায্য করলো বিজেপির নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন কমিশন
তার দায়িত্ব ছিল কালীগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নির্বাচনের পর পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা। কালীগঞ্জের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলো না জাতীয় নির্বাচন কমিশনার, কারণ জাতীয় নির্বাচন কমিশনার বিজেপির দলদাস, মোদির কৃতদাস। সেই জন্য নিরাপত্তাকে আলাদা করে রেখেছিল, যার জন্য তৃণমূলীরা সুযোগ নিয়ে বোম মারতে পারল। সুতরাং জাতীয় নির্বাচন কমিশনারকেও দায়ী নিতে হবে, কেন্দ্রীয় সরকারকেও তামান্না খুনের দায়ী নিতে হবে, রাজ্যের সরকারকেও তামান্না খুনের দায়ী নিতে হবে। এটা আমি একজন আইনজীবী হিসাবে মনে করি, কারণ সেই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা করার দায় অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের, তৃণমূল কংগ্রেসের। কিন্তু যেখানে নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায় সেই মুহূর্তে, সেই সময়ে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনার পালন করতে পারেনি। এর দায়টা জাতীয় নির্বাচন কমিশনারকে নিতে হবে এবং রাজ্য সরকারকেও নিতে হবে। উড়িষ্যাও যেমন হয়েছে, যে তুমি বললে উড়িষ্যাতে হয়েছে, উড়িষ্যা শুধু নয়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্য, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্য যেই দিক দিয়ে আমরা আঙুল বাড়াবো, ভারতবর্ষের যেদিকেই তাকাবো সেদিকেই যদি বিজেপি থেকে থাকে, যেখানে যেখানে বিজেপি আছে সেখানেই ধর্ষণ হচ্ছে, সেখানেই কেলেঙ্কারি হচ্ছে, সেখানেই রাহাজানি হচ্ছে। বলার কিছু নেই, অত্যন্ত লজ্জার বিষয়। আর গরুকেক্ষ শুভেন্দুরা, এদিকে নেড়াবাগচিরা, সুকান্ত মজুমদাররা বাংলায় রেড়ে করে আওয়াজ তুলছে। অবশ্যই বাংলার আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, এই তৃণমূলকে অবিলম্বে তাড়াতে হবে। এই তৃণমূলের আমলের রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বিজেপি কোনোভাবেই এর থেকে বাঁচতে পারবে না, কারণ বিজেপি হচ্ছে ডাকাত আর তৃণমূল হচ্ছে চোর। এই চোর আর ডাকাত মিলে দেশটাকে, বাংলাটাকে ধ্বংস করছে। এই চোর তৃণমূল আর ডাকাত বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ এক কাট্টা হয়ে লড়াই করে।